আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য হাজির হলাম বাংলা দ্বিতীয় পত্রের ষষ্ঠ ক্লাস নিয়ে। তো আজকে আমরা পড়ব ষষ্ঠ পরিচ্ছদ 6 স্বরধ্বনি। তো স্বরধ্বনি হচ্ছে স্বরবর্ণের উচ্চারিত যে ধ্বনি, সেটা হচ্ছে স্বরধ্বনি। তো দেখো, উচ্চারণের সময় জিভের উচ্চতা অনুযায়ী, জিভের সম্মুখ পশ্চাৎ অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হয়। তো এখানে যেই বিষয়টা বলা আছে, উচ্চারণের সময় জিভের উচ্চতা, মানে আমাদের জিভ কতটুকু উপরে ওঠে কতটুকু নিচে নামে, এই বিষয়টা হচ্ছে জিভের উচ্চতা, জিভের সম্মুখ পশ্চাৎ এবং জিভের সম্মুখ পশ্চাৎ হচ্ছে জিভ কতটুকু সামনে এগিয়ে আসে, জিভ কতটুকু পিছনে চলে যায় উচ্চারণ করার সময়, ঠিক আছে। এই বিষয়টা হচ্ছে জিভের সম্মুখ পশ্চাৎ অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি, ঠোঁট কতটুকু খুলবে, ঠিক আছে। যেমন আমরা দেখো, অ উচ্চারণ করার সময় ঠোঁট যতটুকু খুলি, কিন্তু আ উচ্চারণে ঠোঁট আরও বেশি খুলে। তো এই বিষয়গুলোর উপরে স্বরধ্বনির যে বিভাজনটা রয়েছে, যে ভাগ রয়েছে, সেটার এখানে একটা ছক দেয়া আছে। তো আমরা এটা যদি একটু ভালোভাবে বুঝি, এটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো একটু খেয়াল করো, জিভের উচ্চতা দেখো, যে বাম পাশে সবার আগে আছে কি জিভের উচ্চতা। জিভের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনিগুলোকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। এটা তোমাদের একদম মুখস্থ করে ফেলতে হবে। উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, তারপরে হচ্ছে কি নিম্ন। আর জিভ কতটুকু সামনে আসবে এবং কতটুকু পিছনে যাবে, এটার উপরে ভিত্তি করে দেখো, এই যে মাঝখানের যে সারিটি রয়েছে, জিভের অবস্থান, এখানে সম্মুখ, মধ্য এবং পশ্চাৎ 3টা ভাগ রয়েছে। আর ঠোঁটের উন্মুক্তি, ঠোঁট কতটুকু খুলবে, এটার উপর নির্ভর করেও 4টা ভাগে ভাগ করা হয়েছে: সংবৃত, অর্ধবিবৃত, সংবৃত, অর্ধসংবৃত, অর্ধবিবৃত এবং বিবৃত। তো এখানে যেই বিষয়টা আমাদেরকে মুখস্থ রাখতে হবে একদম, সেটা হচ্ছে দেখো, এই যে জিভের উচ্চ, ঠিক আছে, জিভ উচ্চে থাকে, সেটা হচ্ছে ই এবং উ, এই দুটি ধ্বনি উচ্চারণের সময়, ঠিক আছে। আর এই দুটি ধ্বনি, এটা তোমরা এইভাবে মুখস্থ রাখবা: জিভের উচ্চ স্থান দিয়ে উচ্চারিত হয় ই, এবং এটা জিভের অবস্থান অনুযায়ী এটা হচ্ছে সম্মুখ, আর ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী এটা হচ্ছে সংবৃত, ঠিক আছে। এইভাবে তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। তো আমি এটা যেভাবে মুখস্থ রাখি, সেটা হচ্ছে আমি প্রথমে ই উ এই দুইটা, তারপরে হচ্ছে এ ও, তারপরে এই দুইটা, তারপরে হচ্ছে এ অ, তারপরে সর্বশেষ হচ্ছে আ। তো যেটা আমি মুখস্থ রাখি, উচ্চ হচ্ছে ই উ, উচ্চ মধ্য এ ও, নিম্ন মধ্য এ অ এবং নিম্ন আ, এইভাবে মুখস্থ রাখি, ঠিক আছে। আর সম্মুখ, মধ্য, পশ্চাৎ, এখান থেকে আমাকে মনে রাখতে হবে যে ই এটা হচ্ছে সম্মুখ, উ হচ্ছে পশ্চাৎ এবং এটা সংবৃত, এ ও, এ হচ্ছে উচ্চ মধ্য সম্মুখ এবং ও হচ্ছে পশ্চাৎ, আর এরা হচ্ছে ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী অর্ধ সংবৃত। নিম্ন মধ্য হচ্ছে আ অ, তো আ হচ্ছে সম্মুখ, অ হচ্ছে পশ্চাৎ, আর এই দুইটা বর্ণই হচ্ছে অর্ধ সংবৃত। এরপর নিম্ন মধ্য বিবৃত। এখানে নিম্ন মধ্য, এই মধ্য কথাটা মনে রাখা লাগে না অত একটা, ঠিক আছে। নিম্ন বিবৃতই মনে রাখবা। এই শোনো, তোমাদের জন্য বিষয়টা একটু সহজ করে বলি, সেটা হচ্ছে মাঝখানে যে সম্মুখ, মধ্য, পশ্চাৎ, এটা যে জীবের অবস্থান অনুযায়ী 3টা ভাগ আছে, তোমরা জাস্ট এই তথ্যটাই মাথায় রেখো, ঠিক আছে। এই বর্ণের ক্ষেত্রে এত দূর মুখস্থ করা লাগবে না, তোমরা মনে রাখবা উচ্চ সংবৃত ই উ, উচ্চ মধ্য অর্ধ সংবৃত এ ও, নিম্ন মধ্য অর্ধবিবৃত এ অ, নিম্ন আ, নিম্ন বিবৃত আ, এইভাবে মনে রেখো, ঠিক আছে। মাঝখানের এই সারিটা, কারণ এই 3টা কলাম মুখস্থ রাখতে গিয়ে অনেক জটিলতা সৃষ্টি হয়, ঠিক আছে। তোমরা এইভাবে মনে রেখো যে উচ্চ সংবৃত ই উ, উচ্চ মধ্য অর্ধ সংবৃত এ ও, নিম্ন মধ্য এ অ অর্ধবিবৃত, নিম্ন বিবৃত আ, এটা এইভাবে মনে রেখো, ঠিক আছে। আর এই তথ্যটা মনে রেখো যে জিভের অবস্থান অনুযায়ী এর উচ্চারণ হচ্ছে 3টা ভাগে বিভক্ত। এরপরে যেই তথ্য রয়েছে সেটা হচ্ছে উচ্চারণের সময় জিভ কতটা উপরে ওঠে কতটা নিচে নামে, সেই অনুযায়ী স্বরধ্বনিকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এই যে এই বিষয়টাই কিন্তু, হ্যাঁ, উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন, এটাই 4 ভাগে বিভক্ত। উচ্চ স্বরধ্বনি ই উ, উচ্চ মধ্য স্বরধ্বনি এ ও, নিম্ন মধ্য স্বরধ্বনি এ
অ হচ্ছে নিম্ন স্বরধ্বনি, আ নিম্ন স্বরধ্বনি, আ উচ্চ স্বরধ্বনি উচ্চারণের সময় জীব উপরে ওঠে, নিম্ন স্বরধ্বনি উচ্চারণের সময় জীব নিচে নামে। এই তথ্যগুলো মনে রাখবা। উচ্চ স্বরধ্বনি উচ্চারণের সময় জীব উপরে ওঠে আর নিম্ন স্বরধ্বনি উচ্চারণের সময় জীব নিচে নামে, এগুলো মনে রেখো। এরপরে দেখো জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি 3 ভাগে বিভক্ত। সম্মুখ স্বরধ্বনি ই, এ, এ, মধ্য স্বরধ্বনি আ, পশ্চাৎ স্বরধ্বনি অ, ও, উ। সম্মুখ স্বরধ্বনির বেলায় জীব সামনের দিকে উঁচু বা নিচু হয়, পশ্চাৎ স্বরধ্বনির বেলায় জীব পিছনের দিকে উঁচু নিচু হয়। স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকবে, অর্থাৎ কী পরিমাণ উন্মুক্ত হবে, তার ভিত্তিতে স্বরধ্বনিকে 4 ভাগে ভাগ করা হয়েছে। যে সংবৃত, অর্ধসংবৃত, অর্ধবিবৃত, বিবৃত। সংবৃত স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কম খোলে, বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট বেশি খোলে। এই তথ্যগুলো মুখস্থ রাখতে হবে যে সংবৃত স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলে, কম খোলে, বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট বেশি খোলে। ঠিক আছে, এই তথ্যগুলো আসে পরীক্ষায়। এরপর আসি অনুনাসিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় বায়ু মুখ দিয়ে বেরিয়ে আসে। এ সময় আচ্ছা, মৌলিক স্বরধ্বনি কি? আমরা জানি যে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। ঠিক আছে, 11টা ব্যঞ্জন ধ্বনির মধ্যে বা ব্যঞ্জন বর্ণের যে 11টা ধ্বনি আছে সেটার মধ্যে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। তো এই স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় দেখো, এ সময় কোমল তালু স্বাভাবিক অবস্থায় থাকে, কিন্তু ধ্বনিগুলো উচ্চারণের সময় কোমল তালু খানিকটা নিচে নেমে কিছুটা বায়ু নাক দিয়ে, এই মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় কিছুটা কোমল এ সময় কোমল তালু স্বাভাবিক অবস্থা থাকে, কিন্তু ধ্বনিগুলো উচ্চারণের সময় কোমল তালু খানিকটা নিচে নেমে আসে, কিছুটা বায়ু নাক দিয়ে বের হয়। এই বিষয়টাকে বলা হয় অনুনাসিক ধ্বনি। এর ফলে ধ্বনিগুলো অনুনাসিক হয়ে যায়। তো এখানে সহজভাবে মনে রাখবা যে মৌলিক স্বরধ্বনি উচ্চারণের সময় যখন কিছুটা বায়ু নাক দিয়ে বের হয়, কোমল তালু খানিকটা নিচে নেমে আসলে কিছুটা বায়ু নাক দিয়ে বের হয়, এই বিষয়টাকে বলা হয় অনুনাসিক। ঠিক আছে, তখন এই ধ্বনিগুলোকে বলা হয় অনুনাসিক ধ্বনি। তাহলে অনুনাসিক ধ্বনিও 7টা, মৌলিক স্বরধ্বনিও হচ্ছে 7টা। তাহলে স্বরধ্বনির এই অনুনাসিকতা বোঝানোর জন্য স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়। তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসি মৌলিক স্বরধ্বনি। দেখো, মৌলিক স্বরধ্বনি ই, এ, এ, আ, অ, ও, উ। এই 7টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। আর এদের উপরে যখন চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় তখন এগুলোকে বলা হয় অনুনাসিক। তাহলে এই বিষয়টা এইভাবে মনে রাখতে হবে যে মৌলিক স্বরধ্বনির উপরে যখন চন্দ্রবিন্দু, আর এর সংজ্ঞাটা হচ্ছে যে মৌলিক স্বরধ্বনি উচ্চারণের সময় যখন কোমল তালু খানিকটা নিচে নেমে আসে এবং কিছুটা বায়ু নাক দিয়ে বের হয় তখন সেটাকে বলা হয় অনুনাসিক। এরপর আসি অর্ধ স্বরধ্বনি। যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না সেগুলোকে অর্ধ স্বরধ্বনি বলে। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি 4টি: ই, এ, ই, উ, এ, ও। এই 4টাকে বলা হয় অর্ধ স্বরধ্বনি। তাহলে অর্ধ স্বরধ্বনি হচ্ছে যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত না হয়। তাহলে দেখো, ই এর পূর্ণ স্বরধ্বনিটা হচ্ছে ই, দীর্ঘ ই। রস্যু এর পূর্ণটা হচ্ছে দীর্ঘ এ, ওই, ও, ঔ। কিন্তু অর্ধ স্বরধ্বনিগুলোকে কোনোভাবেই দীর্ঘ করা যায় না, মানে এর উচ্চারণগুলো কখনো দীর্ঘ করা যাবে না। এর উচ্চারণগুলো সবসময় ছোট করে উচ্চারণ করতে হবে। যেমন চাই শব্দে 2টি স্বরধ্বনি আছে, আ এবং ই। এখানে আ হলো পূর্ণ স্বরধ্বনি, ই হলো অর্ধ স্বরধ্বনি। একইভাবে লাউ শব্দে 2টি স্বরধ্বনি আছে, আ এবং উ। এখানে আ হলো পূর্ণ স্বরধ্বনি, উ হলো অর্ধ স্বরধ্বনি। তাহলে অর্ধ স্বরধ্বনি হচ্ছে কোনগুলো? যেগুলো পুরোপুরি উচ্চারিত হয় না। ঠিক আছে, পুরোপুরি সাউন্ডটা উচ্চারিত হয় না, সেগুলোকে বলা হয় অর্ধ স্বরধ্বনি। এরপর আসি দ্বি স্বরধ্বনি। দেখো, পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে তাকে দ্বি স্বরধ্বনি বলে। সংজ্ঞাগুলো মনে রাখতে হবে। পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে উচ্চারিত হয় যখন, পূর্ণ স্বরধ্বনি এবং অর্ধ স্বরধ্বনি যখন একত্রে উচ্চারিত হয় তখন সেটাকে দ্বি স্বরধ্বনি বলে। যেমন লাউ, আ পূর্ণ স্বরধ্বনি এবং উ অর্ধ স্বরধ্বনি মিলে দ্বি স্বরধ্বনি তৈরি হয়েছে। দ্বি স্বরধ্বনির কিছু উদাহরণ: আই, এখানে আ পূর্ণ স্বরধ্বনি, ই অর্ধ স্বরধ্বনি, তাই এই দুটো মিলে হচ্ছে দ্বি স্বরধ্বনি। তাই, নাই। এরপর দেখো, এই, এ পূর্ণ স্বরধ্বনি, ই অর্ধ স্বরধ্বনি, এই দুটো মিলে হয়েছে দ্বি স্বরধ্বনি।
আও, আ ও। আশা করি বিষয়টা বুঝতে পারছো যে দ্বি স্বরধ্বনি কোনটা, যেখানে অর্ধ স্বরধ্বনি এবং পূর্ণ স্বরধ্বনি দুটো মিলিত হয়, একত্রে মিলে যায়, তখন সেটাকে বলা হয় দ্বি স্বরধ্বনি। ঠিক আছে, খুব ভালোভাবে মনে রাখতে হবে। এরপর আসি, বাংলা বর্ণমালায় দুটি দ্বি স্বরধ্বনির জন্য আলাদা বর্ণ রয়েছে, ওই এবং ঔ। ওই এর মধ্যে দুটি ধ্বনি আছে, একটি পূর্ণ স্বরধ্বনি ও এবং একটি অর্ধ স্বরধ্বনি ই। এককভাবে ঔ এর মধ্যে একটি পূর্ণ স্বরধ্বনি এবং একটি পূর্ণ স্বরধ্বনি ও এবং একটি অর্ধ স্বরধ্বনি উ। তাহলে এখানে যেই বিষয়টা আমরা জানলাম যে একটি পূর্ণ স্বরধ্বনি এবং একটি অর্ধ স্বরধ্বনি যদি মিলিত হয় তখন সেটাকে বলা হয় দ্বি স্বরধ্বনি। আর একটা বিষয় মনে রাখতে হবে যে অর্ধ স্বরধ্বনি চারটা। ঠিক আছে, এই যে অর্ধ স্বরধ্বনি কয়টা, চারটা। এই যে আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, অর্ধ স্বরধ্বনি বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি চারটা। সেই অর্ধ স্বরধ্বনি চারটা হচ্ছে কী কী, রস্বই রস্যু এ ও, রস্বই রস্যু এ ও, এই চারটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি। তাহলে এই বিষয়গুলো এমসিকিউর জন্য কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, এগুলা মুখস্থ রাখবে, তা নাহলে কিন্তু তোমরা পরীক্ষার সময় তালগোল পাকিয়ে ফেলবে। আচ্ছা, এবার আমরা অনুশীলনীর এমসিকিউ সলভ দেখি। দেখো, উচ্চারণের সময় জিভের কোন অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা হয়েছে। দেখো, উচ্চারণের সময় জিভের কোন অবস্থানের কারণে, জিভের কোন অবস্থানের কারণে, উচ্চতা, সম্মুখ, পশ্চাৎ, সবগুলোই। দেখো হ্যাঁ, জিভের উচ্চতা অনুযায়ী ভাগ করা হয়েছে এবং জিভের অগ্র, পশ্চাৎ, সম্মুখ। ঠিক আছে, এখানে সবগুলোই হবে। তারপরে 2 নম্বর কোশ্চেন, রস্যু উচ্চারণের সময় জিভের অবস্থান কোথায়। তো দেখো, রস্যু উচ্চারণের সময় জিভের অবস্থানটা কোথায়, আমরা দেখেছি ই, উ, এই দুটো ছিল উচ্চ। ঠিক আছে, তো আমি তোমাদেরকে দেখো সলভ করার টেকনিকটা এখানে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, উচ্চতে ই, উ, আমি বাকিগুলো আর দেখতেছি না, আমি শুধু জিভের উচ্চতাটা দেখতেছি, উচ্চতে ই, উ। আর জিভের অবস্থানে কোথায় আছে, ঠোঁটের উন্মুক্তি কোথায় আছে, ওটা আমি পরে দেখি। তো আমি এখান থেকেই দেখো কি করতে পারি, যে উ উচ্চারণের সময় জিভের অবস্থান, যেহেতু আমি উচ্চ পাইছি, তাহলে এখানে ক নাম্বারে আমি উচ্চ সম্মুখ দেখতে পাচ্ছি, সম্মুখটা আমি ধরলাম না, আমি শুধু উচ্চটাই খেয়াল করি। দেখো, তাহলে আমি খ নম্বর অপশন আছে কি নিম্ন সম্মুখ, এটা বাদ, নিম্নতে ছিল না। আর ঘ নম্বরেও ছিল নিম্ন, পশ্চাৎ। নিম্ন দেখে আমি এই দুইটা অপশন বাদ দিলাম। এখন আমি দেখব যে ক নম্বরে আছে উচ্চ সম্মুখ আর গ নম্বরে আছে উচ্চ। যেহেতু উচ্চ আমি বুঝতে পারছি, তাহলে আমি ধরেই নিলাম হয় ক নম্বর হবে, না হয় গ নম্বর হবে। এখন তোমাকে মনে রাখতে হবে ই, উ, তাহলে ই হচ্ছে উচ্চ আর উ হচ্ছে পশ্চাৎ। এই যে দেখো, তোমরা একটু এইভাবে মনে রাখবা। ঠিক আছে, এই দেখো ই উচ্চ, ঠিক আছে, ই হচ্ছে উচ্চ সম্মুখ আর উ হচ্ছে পশ্চাৎ। দুইটাই কিন্তু উচ্চ, কিন্তু একটা হচ্ছে সম্মুখ, একটা হচ্ছে পশ্চাৎ। তাহলে এখানে উ, উ এর কথা বলছে, উ, উ উচ্চারণের সময় জিভের অবস্থান কোথায়, তাহলে এটা হবে কি উচ্চ পশ্চাৎ হবে, গ নাম্বার সঠিক উত্তর। হ্যাঁ, আর যদি ই হতো তাহলে হয়তো উচ্চ সম্মুখ। ঠিক আছে, ই হলে উচ্চ সম্মুখ হইতো, আর যেহেতু উ তাহলে এটা হবে উচ্চ পশ্চাৎ। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে কি গ নাম্বার। 3 নম্বর দেখো, আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন। আমরা যখন আ উচ্চারণ করি, আমরা দেখেছিলাম যে আ হচ্ছে নিম্ন, একেবারে 4 নম্বর সারিতে। প্রথমে কী ছিল মনে আসেনি তোমার, এই সারিটা মুখস্থ করে ফেলবা, উচ্চ, তারপর উচ্চ মধ্য, তারপর নিম্ন মধ্য, তারপর হচ্ছে কি নিম্ন। তা দেখো আ কিন্তু নিম্ন, আর মধ্য, এরপর আছে বিবৃত। ঠিক আছে, নিম্ন মধ্য বিবৃত আ। তাহলে আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন, তাহলে এটা ক নম্বর আছে সংবৃত বাদ, খ নম্বর আছে অর্ধ সংবৃত বাদ, গ নম্বর আছে বিবৃত, ঘ নম্বর আছে অর্ধ বিবৃত, এই গ নম্বরে হচ্ছে বিবৃত আ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি বিবৃত। আর দেখো আরও কথা যদি থাকে, এটা কিন্তু ঘুরেও প্রশ্ন করা যায়। ঠিক আছে, আ হচ্ছে বিবৃত, কিন্তু আবার আ হচ্ছে কি মধ্য। ঠিক আছে, আবার আ হচ্ছে কি নিম্ন। ঠিক আছে, যদি আমরা প্রথম উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন, ওই দিক থেকে আ হচ্ছে নিম্ন, আবার জীবের অবস্থান অনুযায়ী এটা হচ্ছে মধ্য, আবার ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী এটা বিবৃতি। এই তিনটার নামই তোমাদেরকে মনে রাখতে হবে কষ্ট করে, তবে প্রথমটা আর শেষেরটা গুরুত্বপূর্ণ বেশি।
4 নম্বর কোশ্চেন, জীবের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার? সেটা 3 প্রকার। এই যে সম্মুখ, মধ্য, পশ্চাৎ, এই জীবের অবস্থান সম্মুখ এবং মধ্য, পশ্চাৎ, তাহলে এটা হচ্ছে কি জীবের অবস্থান অনুযায়ী কত প্রকার হবে? 3 প্রকার। 4 নম্বর প্রশ্ন, জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী 3 প্রকার, সম্মুখ, মধ্য, পশ্চাৎ। আর যদি বলতো জীবের উচ্চতা অনুযায়ী, সেটা হচ্ছে 4 প্রকার, উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। ঠিক আছে, সেটা গ নাম্বার হইতো। আর 5 নাম্বার কিছুই নাই এখানে, এই 5 প্রকার কিছুই নেই। 4 নাম্বারের ঘ নাম্বার এটা বাদ, তাহলে 4 নাম্বারের সঠিক উত্তর হবে খ নাম্বার। 5 নম্বর কোশ্চেন, বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে? ওই যে অনুনাসিকতা বোঝাতে। হ্যাঁ, অনুনাসিকতা। হ্রস্ব স্বরের জন্য কখনো হয় না, দীর্ঘ স্বরের জন্য হয় না, এবং ব্যঞ্জনার জন্য হয় না। তাহলে এটা হবে কি? এটা হবে অনুনাসিকতা বোঝাতে। আর অনুনাসিক ধ্বনি কয়টা তোমরা একটু চিন্তা করো, অনুনাসিক ধ্বনি কয়টা? 7টা। তাহলে মৌলিক স্বরধ্বনিও 7টা, অনুনাসিক ধ্বনিও 7টা। 6 নম্বর কোশ্চেন, যে সকল স্বরধ্বনি উচ্চারণে পুরোপুরি উচ্চারিত হয় না তাদেরকে কি বলে? তাদেরকে বলে হ্রস্ব স্বর। যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদেরকে বলা হয় কি? তাদেরকে বলা হয় হ্রস্ব স্বর। যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদেরকে বলা হয় কি? অর্ধস্বর। আমরা একটু দেখে আসি। এই যে অর্ধস্বর, যে সব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না সেগুলোকে বলা হয় অর্ধস্বর। ঠিক আছে। আর হ্রস্ব স্বর হচ্ছে যেগুলো উচ্চারণে ধ্বনিটা কম হয়। ঠিক আছে, যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদেরকে বলে অর্ধস্বর। 6 নম্বরের খ উত্তর। হ্যাঁ। 7 নম্বর কোশ্চেন, পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে হয়। পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে কি হয়? পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে হয় কি? দ্বি স্বরধ্বনি। পূর্ণ স্বরধ্বনি অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে হয় দ্বি স্বরধ্বনি। ঘ নাম্বার সঠিক উত্তর। এরপর 8 নাম্বার, লাউ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে? আমরা দেখছি আ এবং উ আছে। হ্যাঁ, লাউ, আউ। ঠিক আছে, তাহলে এটা একটা দ্বি স্বরধ্বনি। তাহলে এই ছিল আমাদের পরিচ্ছদ 6। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো।